ইশতেহারে ফ্যামিলি কার্ড চালু সহ ৯ প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করা হবে দক্ষিণাঞ্চলের নির্বাচনী জনসভায় জামায়াত আমির। ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচার, রাজধানীর পাড়া মহল্লায় উৎসবের আমেজ। ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষে শতাধিক আহত, হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দুর্নীতির লাগাম টেনে ধরা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফ্যামিলি কার্ড চালু সহ ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে ইশতেহারে। ক্ষমতায় গেলে ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বিস্তারিত ইমরুল আহসানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দলের চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশ পুনর্গঠনের পালা। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বিএনপির পরিকল্পনা। তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতার একমাত্র বৈধ উৎস ভোট। নির্বাচন ব্যবস্থা ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। ৭১, ৯০ আর ২৪কে ধারণ করে একমাত্র বিএনপি উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জাতীয় দায়িত্ব। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার দল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়ে সুশাসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করার ঘোষণা দেন তারেক রহমান। বেকারদের কর্মসংস্থানের জন্য ব্যাপক উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
নারীর ক্ষমতায়ন, মাতৃত্বকালীন ছুটি, বেতন সহ 6 মাস, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না, আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষী আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাআল্লাহ। টেকসই ঢাকা বিনির্মাণে আশপাশের স্যাটেলাইট সিটি গড়ে তোলার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, তার দল ক্ষমতায় গেলে সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখা হবে, আর ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে প্রণয়ন করা হবে পররাষ্ট্র নীতি। আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। পাহাড়, সমতল, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বৈষম্যহীন দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় এই মূলনীতি সামনে রেখে শুক্রবার বিএনপি ঘোষিত ইশতেহারে সম্ভাবনার বাংলাদেশ দেখছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, এটি বাস্তবায়িত হলে এগিয়ে যাবে দেশ ও দেশের জনগণ। ইফতেখার রেজার রিপোর্ট। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন। তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটা অনেক ভাইব্রেন্ট। ইশতেহারটি তৈরি করা হয়েছে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে। এই মুহূর্তে যেই ডাটা আমাদের কাছে আছে, ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা খাত, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিচার ও আওয়ামী লীগের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। পরে দেশের বিশিষ্টজনেরা বলেন, ঘোষিত ইশতেহার নিয়ে আশাবাদী তারা। জনগণও আশায় থাকবে হিসাব নিকাশ করার জন্য। উনি সর্বশেষ বলেছেন, বাংলাদেশ আইনের শাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার অঙ্গীকার এবং প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। বাস্তবায়নটাই হবে আসলে মূল চ্যালেঞ্জের বিষয়। পর্যায়ক্রমে যদি বাস্তবায়ন করা যায় তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আজকে যে ব্যবসা বাণিজ্যের যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থা থেকে খুব দ্রুত ফিরে আসবে বলে আমি মনে করি। এখানে কোনো অতি কথা নাই, আকাশ কুসুম কল্পনা দেখানো হয় নাই, যেগুলো মানে কোনো প্রতিশ্রুতি নাই, এখানে আছে কতগুলো পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে পারলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। এ সময় তারা আরো বলেন, দেশ পুনর্গঠনে এই ইশতেহার বাস্তবায়নে দেশের সকল নাগরিককে অবদান রাখতে হবে। আমি মনে করি যদি সঠিক নেতৃত্ব থাকে, বিশেষত ম্যাডাম খালেদা জিয়ার মতো দূরদর্শী নেতৃত্ব থাকে, তাহলে এই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নারীদেরকে সম্পৃক্ত করা এবং আমাদের যে বেকার সমস্যা সেটা দূর করার যে জায়গাগুলো, সেগুলোতে কতগুলো বিষয় এসেছে যা আমি বিশ্বাস করি সময়ের একটা প্রয়োজন আছে, কিন্তু অভিপ্রায়ের দিক থেকে এটা অত্যন্ত কাঙ্ক্ষিত। তবে বাস্তবতাই আসলে প্রমাণ করবে যে বিষয়গুলো নিয়ে বলা হয়েছে সেটা করা সম্ভব কিনা। জুলাই পরবর্তী যে মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, নারীদের আকাঙ্ক্ষা, কৃষকদের আকাঙ্ক্ষা, সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষাকে সন্নিবেশিত করে যে একটি ইশতেহার প্রদান করা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ আজকে তারেক রহমান তৈরি করেছেন। তারা মনে করেন, ইশতেহার বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, যেখানে দলমত নির্বিশেষে নাগরিক অধিকার হবে সুরক্ষিত। একটা সময় এসে কিন্তু সে একটা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পাবে জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জানান, ক্ষমতায় গেলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াত। শুক্রবার দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 5টি জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। পটুয়াখালী জেলার বাউফল পাবলিক মাঠে এক বিশাল জনস্রোতে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশ স্থল ও তার আশপাশের এলাকা। ক্ষমতা এলে স্বাধীনতা পরবর্তী 54 বছরের দুঃশাসন আর দুর্নীতি সংস্কৃতি পরিবর্তনের কথা জানান জামায়াত আমির। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। যে দল মানুষের উপর জুলুম করে তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। 54 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর সুশাসন প্রতিষ্ঠাই নয়, এই বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অঙ্গীকার করেছেন একটি সমৃদ্ধশালী দেশ গড়ার। সেই সাথে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল তার কণ্ঠে। দুপুরের পর ঝালকাঠি, পিরোজপুর ও নড়াইল জেলায় জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর তার দল। প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। দিনের শেষ জনসভায় ফরিদপুর রাজেন্দ্র কলেজের মাঠেও ছিল বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। জয়ী হলে ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হওয়ার, সেখানে ইনশাল্লাহ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। যেখানে ওইটুকু সুযোগ নেই, সেখানে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকেই শিল্পে পরিণত করা। কথা দিয়ে যাচ্ছে, ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ, অন্য কোনো নামে নয়। পাচারকৃত অর্থ ফেরত এনে ভবিষ্যতে তরুণদের দেশ গঠনে কাজে লাগানোর প্রত্যয় জানান তিনি। আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ফরিদপুর। উৎসবের আমেজে রাজধানী ঢাকায় শুক্রবার ছুটির দিনে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। শেষ সময়ে পাড়া মহল্লায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র 5 দিন। রাজধানী ঢাকার আসনগুলোতে জমজমাট নির্বাচনের মাঠ। প্রচারণার শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। উত্তর বাসাবোর 4 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকার 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। জানান,
নগর উন্নয়নে তার প্রতিশ্রুতির কথা। এই এলাকার মানুষ যে নাগরিক সুবিধা বঞ্চিত, সেটাতে আমিও বঞ্চিত। আমাদের রাস্তাঘাটগুলি আসলে সংস্কার প্রয়োজন, আমাদের চিকিৎসা সুবিধা আরও উন্নত করা প্রয়োজন। এলাকায় গ্যাসের সমস্যা ব্যাপক, আমাদের মা খালারা রাত জেগে সবার রান্নাবান্না করতে হয়। কিছু ইউনিয়ন আছে যেখানে বড় বড় বাঁশের সাঁকো আছে। আসলে সিটি কর্পোরেশনের মধ্যে এত বড় বড় বাঁশের সাঁকো থাকবে, এটা কল্পনাই করা যায় না। জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন ঢাকা 12 আসনের জামাতের মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। বাসযোগ্য নগরী করার প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান তিনি। হকার পুনর্বাসন করা দরকার, উচ্ছেদ কোনো সমাধান নয়। টাকা পয়সা এখানে আসতেছে, অবৈধ অস্ত্র আসতেছে। আমাদের এই 12 আসনে 2 জন হত্যা হয়েছেন, তো এখানে সহজে বোঝা যাচ্ছে যে অবৈধ অস্ত্র আছে ও মাসেলম্যানরা এখানে আছে। তো আমার আবেদন হলো এই অবৈধ অস্ত্র উদ্ধার করা উচিত এবং মাসেলম্যানদেরকে আইনের আওতায় আনা উচিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 11-র মোগারদিয়ায় গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সাভারে নির্বাচনী জনসভায় ফ্যাসিস্ট পুনর্বাসনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না যা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না যা বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে। ঢাকা 10 আসনে ধানমন্ডিতে প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল ইসলাম। আমার দল যদি সরকার গঠন করে এবং আমার যদি এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, ডেফিনেটলি সেগুলি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে সক্ষম হব। ঢাকা 14 আসনের ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। টোলারবাগ এলাকায় বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি। আমরা সবাই একসাথে বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের জনগণ আবার এটা প্রমাণ করব 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করে। নির্বাচনে জয়ী হতে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন প্রার্থীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস কিশোরগঞ্জ 3 আসনে। নির্বাচনী এলাকায় জামায়াত প্রার্থীর সমাজসেবা ও স্বাস্থ্য ক্যাম্প। অন্যদিকে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী হওয়ায় তারও প্রভাব রয়েছে ভোটারদের কাছে। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদকে সাথে নিয়ে মুখলেসুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। 1970 সালের পর থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি করিমগঞ্জ, তারাইল আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার মাঠে নেই আওয়ামী লীগ। গত 15 বছর একটানা জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর আধিপত্য থাকলেও এবার ভোটের মাঠে নেই তিনি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও এলাকায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ। এছাড়া আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনের কারণেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছেন ভোটাররা। গ্রামের মানুষ 17 বছর ধরে দেখেনি, কারণ দিনের ভোট রাতে হয়ে গেছে। আমরা এবার চাচ্ছি শান্তিপূর্ণ একটা ফেয়ার নির্বাচন হোক, যেটা আমরা জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। জামাত, হাতপাকা, বিএনপি বিএনপি প্রার্থী যোগ্য হলেও দীর্ঘদিন দেশের বাইরে থাকায় জনবিচ্ছিন্নতায় ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ভোটাররা। বিতর্কিত যেতে রয়েছে তা আছে, তারপরে তো নির্বাচন মোটামুটি সবাই মানে আশা জায়গায় আছে সবাই যাতে নির্বাচন দিতে পারে, ভোট দিতে পারে, এরকম পরিবেশ তৈরি করতে। তারা বলছেন সেই সুযোগে এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ঘাঁটিতে শক্ত অবস্থানে জামায়াত ইসলামী। করিমগঞ্জ, তারাইলে এবার নির্বাচনে 7 জন প্রার্থী লড়লেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াতের ডাক্তার জিহাদ খান ও বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের মধ্যে।
ভোটের মাঠে রাষ্ট্রপতির স্বজন কিংবা আওয়ামী লীগের ভোট ব্যাংক নয়, বরং ব্যক্তিগত যোগ্যতা ও জনগণের কাছে গ্রহণযোগ্যতার কারণেই তাকে ভোট দিবেন, এমনটি মনে করছেন ডাক্তার জিহাদ খান। ইদানিং আমি লক্ষ্য করছি যে আমার প্রতিপক্ষের নেতাকর্মীরা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। যেমন পরশুদিন তারা একটা বিলবোর্ড ভেঙেছে। আমি মনে করি আমার নিজের একটা পরিচয় আছে এবং আমার যে যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে এবং আমি যেভাবে কাজ করে যাচ্ছি, ভোটারদের মন আমি মনে করি 90% ভোটারের মন আমি আমার কাজের মাধ্যমে আমি জয় করেছি, কারণ পরিচিতির মাধ্যমে আমার দরকার হবে না। নিজের ও পারিবারিক ঐতিহ্যের কারণেই জনগণ তাকে ভোট দিবে জানিয়ে বিএনপি প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন। এইটা কোথা থেকে আসলো এটা আমি তো দেখি না, আমি তো সব জায়গায় ঘোরাঘুরি করি, কেউ তো এই কমপ্লেনটা করে না। আমার খানিকটা সুনাম রয়েছে এবং যে সুনামটা আমি বিদেশেও পাই যে একজন সৎ মন্ত্রী হিসাবে, এটা আমার এই এলাকাবাসীর প্রতি সবার কাছে। ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্য দলগুলোর প্রার্থী থাকলেও তেমন কোনো প্রভাব নেই ভোটের মাঠে। বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী আর জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতির স্বজন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোটের প্রভাব পড়তে পারে দাঁড়িপাল্লায়, তবে শেষ পর্যন্ত ভোটের চাকা কোন দিকে ঘুরে তা দেখতে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করা হয়। শুক্রবার দুদফায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত হন শতাধিক ব্যক্তি। পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ বেশ কয়েকজনের। তামজিদ সুমনের রিপোর্ট। দিন গড়িয়ে রাতেও শাহবাগ মোড়ে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারায় আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় তারা। সমাবেশের এক পর্যায়ে কিছু কর্মী বাংলা মোটরের সামনে এগুতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একে একে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মঞ্চের নেতাকর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে বিকেলে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সারাদিনের কয়েক দফা সংঘর্ষে আহত হয়ে 95 জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান। আর মোশাররফ নামের একজনকে ভর্তি নেয় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে, তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। আমরা আশঙ্কা করছি এখানে সরকারের ভিতরেও এটার সাথে জড়িত থাকতে পারে। না হলে বিচার চাইতে গিয়ে জনগণের সরকার কেন আমাদের উপরে এই ধরনের অত্যাচারের স্টিম রোলার চালাবে? আমরা এই ধরনের ঘটনা অতীতে স্বৈরাচার সময় দেখেছি। 5 আগস্টের বিপ্লবের পরে জাতি এটা আশা করে না যে কোনো একটি শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশে পুলিশের বাহিনী এইভাবে হামলা করবে, লেলিয়ে দেবে এবং সাধারণ মানুষকে আহত করবে, প্রতিবাদী মানুষকে আহত করবে, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। রোববার এই চিঠি দেয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে। একই সাথে দেশের প্রায় 18 কোটি মানুষ অধীর আগ্রহে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। পুলিশের সাথে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শুক্রবার রাত 10:30টার দিকে ডাকসুর সামনে আয়োজিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে ডাকসুর নেতারা বলেন, ইনকিলাব মঞ্চের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে ছদ্মবেশে আওয়ামী লীগের একটি অংশ ষড়যন্ত্র করছে। আন্দোলনের সুযোগ নিয়ে যাতে কেউ আগামী নির্বাচন বানচাল করার সুযোগ না পায় সে ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তারা। শীঘ্রই জাতিসংঘের মাধ্যমে ওসমান হাদি হত্যার তদন্ত করতে উদ্যোগ নেয়ার দাবিও করেন তারা। ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে জামালপুরের বকশীগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের 2 শতাধিক নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জামালপুর 1 আসনের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নেতাকর্মীরা। জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করা হয়। একই সাথে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা। নির্বাচনে জামায়াতের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের ও ন্যায়ের বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটিতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, জামায়াত আমির কোনো দল কিংবা পরিবারের বিজয় চান না, কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিজয় চান না। তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের পাশাপাশি তার চিন্তাধারার অসমাপ্ত কাজগুলো শেষ করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে মার্কিন হামলার পরিকল্পনার প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুসল্লিরা। বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম বিশেষ করে ফিলিস্তিনিদের পাশে থাকার কারণে বারবার আক্রান্ত হয়েছে ইরান। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্ররা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাসহ ইরানে হামলার পরিকল্পনা করছে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে চলা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিতের পর শুক্রবার থেকে কন্টেইনার ওঠানামার কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালে। শুক্রবার সকাল থেকে শ্রমিক কর্মচারীরা বন্দরে গিয়ে তাদের কাজ শুরু করে। এতে বন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও স্বাভাবিক দিনের চেয়ে একদিন বেশি পণ্য হ্যান্ডলিং করা হয়েছে। তবে বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সময় লাগবে। এদিকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালনের নেতৃত্ব দেয়া বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের 15 কর্মচারীকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদের হিসাব তদন্তের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।